সংস্কার নিয়ে ঐক্যমত্য গড়তে চায় সরকার, জানালেন প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের সাথে বৈঠক। জনগণের প্রত্যাশা পূরণে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ, বললেন সিইসি। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন। দলকে শক্তিশালী করতে ভালো মানুষের প্রয়োজন, সদস্য পদ নবায়ন কর্মসূচির উদ্বোধন করে বললেন তারেক রহমান। এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় জামাত, জানালেন দলের নায়েবে আমির। সংস্কার দ্রুত শেষ করার দাবি। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে চলমান সংস্কার উদ্যোগ ও জুলাই ঘোষণাপত্র তৈরিতে রাজনৈতিক ঐক্যমত্য গড়ে তোলার জন্য সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। জুলাই ঘোষণা নিয়ে আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে পারবে বলে আশা করেন তিনি। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন দূতাবাসের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সাথে সাক্ষাতে প্রধান উপদেষ্টা এই আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাৎকালে বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচনের পরিকল্পনা সম্পর্কে জ্যাকবসনকে জানানো হয়। নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স দেশের উন্নয়ন এবং সন্ত্রাস দমন সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। জনগণের প্রত্যাশা পূরণ করতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। সকালে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধনের সময় তিনি কথা জানান। তিনি বলেন, স্বচ্ছ ও শুদ্ধ ভোটার তালিকা মাঠ কর্মীদের সচেতনতার উপর নির্ভর করবে। ভোটার তালিকায় যাতে কোনো অসততা, অনীহার অভিযোগ না আসে, কর্মকর্তাদের এমন পরামর্শ দেন তিনি। বলেন, সঠিক ভোটার তালিকা করতে না পারলে ভোটাধিকার প্রতিষ্ঠা হবে না। এ সময় অন্যান্য নির্বাচন কমিশনারও উপস্থিত ছিলেন। স্বৈরাচারী সরকার দেশকে অনেক পেছনে ফেলে দিয়েছে মন্তব্য করে দেশ মেরামতে মেধাবী, পরিশ্রমী ও সৎ লোকদের খুঁজে বের করার তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দলকে পুনর্গঠন করে রাষ্ট্র মেরামত করতে চায় বিএনপি। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের সদস্যপদ নবায়ন কর্মসূচির উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতারা সদস্যপদ নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। নেতাকর্মীদের স্বীকৃতি ও পুরনোদের দলীয় কার্যক্রমে উজ্জীবিত করতে দলের সদস্যপদ নবায়ন কার্যক্রম শুরু করল বিএনপি। অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি সহ দলের সিনিয়র নেতারা 20 টাকা দিয়ে দলের সদস্যপদ নবায়ন করেছেন। অভিনন্দন জানানোর অনুরোধ করছি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান জানান, যত দ্রুত সম্ভব দল পুনর্গঠন করে রাষ্ট্র মেরামতে ভূমিকা রাখবে তার দল। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই, আমরা ইনশাআল্লাহ জনগণের সমর্থন আমরা পাব। জনগণের সমর্থন পাবার পরে আমাদের দেশকেও পুনর্গঠন করতে হবে। দলকে যদি আমরা সঠিকভাবে পুনর্গঠন করতে না পারি, আমরা দেশকে পুনর্গঠন করতে পারবো না। দেশকে পুনর্গঠন করার জন্য, রাষ্ট্রকে মেরামত করার জন্য আমরা কিন্তু 31 দফা দেশের সামনে, দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। আমরা সেটিকে যদি বাস্তবায়ন করতে হয়, অবশ্যই আমাদের দলকে ঐক্যবদ্ধ, দলকে পুনর্গঠিত করতে হবে। নেতৃত্বের সকল দুর্বলতা কাটিয়ে সৎ, মেধাবী ও ত্যাগীদের যুক্ত করে এই কার্যক্রমকে এগিয়ে নেওয়ার তাগিদ দেন তিনি। আমাদের ভালো মানুষ দরকার, এফেক্টিভ মানুষ দরকার, প্রোডাক্টিভ মানুষ আমাদের আগামী দিনে দরকার। কারণ এই রাষ্ট্রটিকে পালিয়ে যাওয়া স্বৈরাচার অনেক পিছনে নিয়ে গেছে, ধ্বংস করে দিয়েছে বিভিন্ন জায়গাগুলো। কাজেই আমাদেরকে যদি পুনর্গঠিত করতে হয়, আমাদের সেইরকম মানুষ দরকার। সেই রকম মানুষগুলোকে আমাদের বের করে নিয়ে আসতে হবে। এর আগে দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় দিক নির্দেশনামূলক বক্তব্যে মেধা ও দক্ষতা দিয়ে আগামীতে নিজেদের প্রমাণ করার তাগিদ দিয়ে নেতাকর্মীদের জন্য রাজনৈতিক প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। আদর্শ রাজনৈতিক দলে পরিণত হবে। এখন কিন্তু যে প্রতিযোগিতা চলছে, এই প্রতিযোগিতা কিন্তু স্লোগান দেওয়ার প্রতিযোগিতা নয়, মেধার এবং বুদ্ধির প্রতিযোগিতা। যারা আমাদের সঙ্গে এত বছর কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ জানানো, তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো, তাদেরকে ভালোবাসা এবং তাদের কাছে অনুরোধ করা যে আপনারাই আসল
আপনারাই মূল, আপনারাই প্রধান, আপনারাই এই দল। ওই একজন আপনাকে এগিয়ে নিয়ে যাবে সামনে অনেক দূর। যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বুয়েট এবং ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পান, তাদেরকে আপনারা ক্লাস 10 ইন্টারমিডিয়েট এবং ফার্স্ট ইয়ার থেকে আপনারা রিক্রুট করেন। এই কার্যক্রমে 41 লাখ সদস্য নবায়নের প্রাথমিক টার্গেট নির্ধারণ করেছে বিএনপি। রিক্রুটমেন্টটা যদি ভবিষ্যতে যখন আমরা করব, নতুন সদস্য নিব, তখন যেন আমরা ভালো দেখে, ভালো মানুষ দেখে, ভালো মেধাবী লোককে দলের মধ্যে নিয়ে এসে দল শক্তিশালী হবে, সমন্বিত হবে। আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জাতিসংঘের নির্বাচন বিষয়ক প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় সংগঠনের এই অবস্থান তুলে ধরেন তিনি। অহেতুক দেরি না করে দ্রুত ও প্রয়োজনীয় সংস্কার শেষে তিনি নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। মেহরাব সুমনের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর গুলশানে জাতিসংঘ কার্যালয়ে বিশ্ব সংস্থাটির নির্বাচন বিষয়ক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসে জামাত ইসলামের নেতারা। দলটির পক্ষে নেতৃত্ব দেন নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আলোচনা শেষে নায়েবে আমির বলেন, তার দল যে কোনো আন্তর্জাতিক সংস্থার সহযোগিতাকে স্বাগত জানায়, কিন্তু হস্তক্ষেপ চায় না। আমরা বলেছি আমরা যে কোনো আন্তর্জাতিক সংস্থাকে ওয়েলকাম করি সহযোগিতার জন্যে, তবে ইন্টারফেয়ার করার জন্য নয়। সুতরাং উইদাউট ইন্টারফেয়ারেন্স যদি আমাদের টেকনিক্যাল এবং ফান্ডিং সহযোগিতা করে, সেটার জন্য আমরা বলেছি ইউ আর ওয়েলকাম। এ সময় তিনি আরও বলেন, সংবিধানের কিছু মৌলিক বিষয়ে পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। জরুরি রিফর্মস করা এবং কিছু ইলেকট্রাল লস চেঞ্জ করা, যেটা ইলেকশন কমিশনকে আরও শক্তিশালী করবে এবং বেশি অথরিটি দেবে, আমরা সেটির উপর জোর দিয়েছি। এবং সংবিধানে কিছু মৌলিক পরিবর্তন আনা দরকার, যেটা আমরা বলেছি যে 2বারের বেশি প্রধানমন্ত্রী কন্টিনিউ করতে পারবে না, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে। এই সব বিষয়েও আমরা বলেছি যে রিফর্ম হওয়া দরকার। রিফর্মসের নামে অযথা সময় ক্ষেপণ করা এটাও সঠিক হবে না। কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হইতে হবে। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আবু সাইদ সহ সকল হত্যা মামলায় শুধু নামে নয়, আন্তর্জাতিক বিচার নিশ্চিত করতে চায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একথা জানিয়েছেন সংস্থাটির প্রসিকিউটর ব্যারিস্টার এস.এম. মইনুল করিম। আবু সাইদ হত্যার ঘটনাস্থল রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে কথা বলেন তিনি। জানান, আবু সাইদ হত্যা মামলার অভিযোগ 1 সপ্তাহ আগে ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্তে 12 সদস্যের একটি দল রংপুর এসেছে। যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে এই ঘটনায় মামলা হবে এবং গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে বলেও জানান তিনি। আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে আজকে এইখানে আবু সাইদ সহ বৃহত্তর রংপুরে যারা শহীদ হয়েছে এই ঘটনার তদন্তে এসেছি এবং এখানকার তথ্য উপাত্ত এগুলো সংগ্রহ করার জন্য, প্লাস যারা ভিকটিম এবং ওই সময়ে চাক্ষুষ সাক্ষী ছিলেন তাদের স্টেটমেন্ট নেয়ার জন্য এসেছি। আওয়ামী লীগকে যারাই ফিরে আসার সুযোগ দিয়েছে তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের আয়োজনে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণে অংশ নিয়ে কথা বলেন তিনি। মোয়াজ্জেম হোসেন আরও বলেন, নতুন রাজনৈতিক দল আসলে স্বাগত জানানো হবে, তবে আওয়ামী লীগকে কেউ ফেরানোর চেষ্টা করলে তাদেরকে প্রতিরোধ করা হবে। জিয়াউর রহমানকে হত্যা করার মধ্য দিয়ে তাদের রাজনীতির প্রতিদান দিয়েছে। ঠিক, জিয়াউর রহমান আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করেছেন, বিনিময়ে তিনি নিহত হয়েছেন। এর পরবর্তীতে জাতীয় পার্টি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করেছে। জাতীয় পার্টি আজকে প্রায় বিলীন হওয়ার পথে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অটিজম সেলকে কাজে লাগিয়ে একের পর এক ভুয়া প্রকল্প বানিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।
এমন প্রমাণ পেয়েছে দুদক। সংস্থাটি বলছে, নিজের এবং মায়ের পদের অপব্যবহার করে আর্থিক দুর্নীতির পাশাপাশি আন্তর্জাতিক মহলেও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন তিনি। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ থেকে পুতুলকে অপসারণের অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। বিস্তারিত শাফিউদ্দিন আহমেদের রিপোর্টে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে দেশের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে হিসেবেও করেছেন লাগামহীন দুর্নীতি। অনুসন্ধানে নেমে এসব অভিযোগের সত্যতা পায় দুর্নীতি দমন কমিশন। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের কূটনৈতিক জোনের 10 কাঠার প্লট নিজের নামে বরাদ্দ নেয়ার অভিযোগে ইতিমধ্যে তার বিরুদ্ধে মামলাও করেছে দুদক। মামলা পরবর্তী তদন্তে পুতুলের অনিয়মের আরও বেশ কিছু প্রমাণ হাতে এসেছে কমিশন। অনিয়ম দুর্নীতির এসব অভিযোগের ভিত্তিতে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে সাইমা ওয়াজেদ পুতুলের অপসারণ চেয়ে চিঠি পাঠিয়েছে দুদক। সাইমা ওয়াজেদ পুতুলের যেই নিয়োগ সংক্রান্ত বিষয়ে এটা অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। অনুসন্ধান দল ইতিমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছেন। অভিযোগ প্রমাণে সহায়ক যে সমস্ত দালিলিক প্রমাণাদি প্রয়োজন সেই সংক্রান্ত তথ্যাদির জন্য তারা তাদের কার্যক্রম করবেন। চিঠিতে উল্লেখ করা হয়, সাইমা ওয়াজেদ পুতুল সূচনা ফাউন্ডেশন নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক সংস্থা থেকে অর্থ আদায় করেছেন। আবার জাতীয় রাজস্ব বোর্ডের উপর অবৈধ প্রভাব খাটিয়ে ফাউন্ডেশনের জন্য কর ছাড় আদায় করেছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে তিনি অটিজম সেলের অপব্যবহার করে ভুয়া প্রকল্প তৈরি করেছেন এবং সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। অনুসন্ধান দল তাদের অভিযোগ প্রমাণের জন্য যা যা প্রয়োজন হবে, যেখানে যেখানে পত্র লেখার প্রয়োজন হবে, দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য সব কাজই করবে। দুদকের চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে এই পদে নিয়োগ দেওয়ার জন্য ক্ষমতার অপব্যবহার করেছেন। এই পদের জন্য তার প্রয়োজনীয় যোগ্যতা ছিল না। কোনো বৈধ কারণ ছাড়াই তার মেয়েকে একাধিকবার রাষ্ট্রীয় সফরে নিয়ে গিয়েছিলেন। এতে রাষ্ট্রের বিপুল অর্থ অপচয়ের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। এমন অভিযোগ থাকা কোনো ব্যক্তির WHOর মতো মর্যাদাপূর্ণ পদে থাকা বাংলাদেশের সুনামের জন্য ক্ষতিকারক উল্লেখ করে তার অপসারণের অনুরোধ জানানো হয়। শাফিউদ্দিন আহমদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণ 193 জনের সনদ চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর রুবিনা ইয়াসমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল প্রণীত ভর্তি নীতিমালা অনুযায়ী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর কোটার আসনে নির্বাচিত প্রার্থীদের তালিকা কেন্দ্রীয় ভর্তি কমিটি যাচাই বাছাই করে অনুমোদন ক্রমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে বলে সিদ্ধান্ত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আগামী 23 জানুয়ারি ও 26 জানুয়ারি পশ্চাৎপদ জনগোষ্ঠীর নির্বাচিত প্রার্থী 27 থেকে 29 জানুয়ারির মধ্যে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য সংরক্ষিত আসনে প্রাথমিকভাবে নির্বাচিতদের কোটার সপক্ষে সনদ বা প্রমাণসহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে উপস্থিত থাকতে বলা হয়েছে। সমালোচনার মুখে থাকা পুলিশ, র্যাব এবং আনসার বাহিনীর পোশাক পরিবর্তন করতে যাচ্ছে সরকার। সোমবার আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, পোশাকের সাথে সাথে বাহিনীর সবারই মানসিকতা পরিবর্তন হবে বলে আশা করে সরকার। নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে দেখুন বিস্তারিত। সমসাময়িক নানা বিষয় নিয়ে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সাথে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। নর্মাল আইন শৃঙ্খলা ব্যাপারে আলোচনা হয়েছে, প্লাস আমাদের সীমান্তের ব্যবস্থাটা সম্বন্ধে আমাদের আলোচনা হয়েছে। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ, র্যাব ও আনসারের নতুন পোশাক চূড়ান্ত হয়েছে। পোশাক পরিবর্তনের মাধ্যমে বাহিনীগুলোর মনোবলের পরিবর্তন হবে। পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য 3টা সিলেক্ট করা হয়েছে। পোশাকের সাথে সাথে সবকিছু মন মানসিকতা সবকিছুর পরিবর্তন দেয়। তো আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন, অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। এ সময় সীমান্ত পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে কোনো সমস্যা এড়াতে সীমান্তে বিজিবিকে টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। যে মরণঘাতী ওয়েপন তো ওদের কাছে আছে, কিন্তু যেইগুলি নাই, যেমন ধরেন টিয়ার গ্যাস নিক্ষেপ করা,
যে টিয়ার গ্যাস তো ওদের কাছে নাই, প্লাস আপনার ওদের কাছে তো ওই যে সাউন্ড গ্রেনেড নাই। এই সাউন্ড গ্রেনেড এইগুলি কেনার জন্য ওদের আমরা পারমিশন দিয়ে দিয়েছি, যেটা নিয়ে আপনারা দেখছেন যে চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ এর কাছে আছে, কিন্তু আমাদের বিজিবির কাছে নাই। বিজিবির কাছে আছে হলো সব লেথাল ওয়েপন, এগুলি আমরা এদের অনুমতি দিয়ে দিছি প্রয়োগ করার জন্য। দেশে এখনো 33,648 জন অবৈধ বিদেশি রয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 31 জানুয়ারির পর যারা অবৈধভাবে বসবাস করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যারা অবৈধভাবে আসে তারা আমাদের 31শে জানুয়ারির পর আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চট্টগ্রামের ডিসি হিল এলাকায় বাংলাদেশি সুইডিশ বাবা ফটোগ্রাফি প্রদর্শনী শুরু হয়েছে। যৌথভাবে এর আয়োজন করে সুইডেন দূতাবাস, ইউএনডিপি এবং ইউএন ওয়েমেন। প্রদর্শনীটিতে পিতৃত্বের যথাযথ ভূমিকা এবং পরিবার ও সমাজের ওপর এর গুরুত্ব তুলে ধরা হয়। চট্টগ্রামের আগে ঢাকা ও খুলনায় এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুইডেনের রাষ্ট্রদূত H.A. নিকোলাস উইক্স, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিল্লার সহ অন্যরা। চন্দনাইশের সাবেক উপজেলা চেয়ারম্যান এলডিপি নেতা জসিমউদ্দিন আহমেদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দুপুরে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা। দুপুরে জেলা পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন স্থানীয়রা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘ প্রবাস জীবনের ব্যবসায়ী জসিমউদ্দিন আহমেদ দেশে বিদেশে শত শত মানুষের কর্মসংস্থান করেছেন। তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলায় দিয়ে হয়রানি করা হচ্ছে। অবিলম্বে তদন্ত করে এসব মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। এবার প্রবাসের খবর। জুলাইয়ের ছাত্র আন্দোলন এবং গণ অভ্যুত্থানের পটভূমি ও ফ্যাসিস্ট সরকারের দমনপীড়ন নিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হল জুলাই জার্নাল ও ডিক্টেটরশিপ শীর্ষক প্রদর্শনী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ। এক্সিবিশনে ফ্যাসিস্ট হাসিনা সরকার ছাত্র জনতার উপর যে দমন নির্যাতন চালিয়েছে তার প্রতিচ্ছবি তুলে ধরা হয়। অতিথিরা বলেন, জুলাইয়ের চেতনা সবার মনে ধারণ করতে হবে। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ শেষ হলো সনি স্মার্ট প্রেজেন্ট স্মার্ট বাংলা ক্যারাওকে মিউজিক কন্টেস্ট 2024 রাজধানী আগারগাঁওয়ের জহির স্মার্ট টাওয়ারে। বাংলাদেশে জাপানের সনির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট ইলেকট্রনিক্স লিমিটেড দেশে প্রথমবারের মতোই আয়োজন করে। 1700 প্রতিযোগীদের মধ্যে 25 শিল্পী গ্র্যান্ড ফিনালেতে সুযোগ পান। অনুষ্ঠানের বিচারক ছিলেন গায়ক, সুরকার ও সঙ্গীত পরিচালক কিশোর দাস, সঙ্গীত শিল্পী ও পরিচালক সাজিয়া সুলতানা পুতুল এবং সঙ্গীত শিল্পী ইসফাতরা রনি। উপস্থিত ছিলেন স্মার্ট প্রতিযোগিতার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সঙ্গীত শিল্পী লিলিন মুন, স্মার্ট টেকনোলজিস লিমিটেডের মহাব্যবস্থাপক সারাত জাহান চৌধুরী, হেড অফ মার্কেটিং আজাদ রহমান সহ প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা। শেষ খবর এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সংস্কার নিয়ে ঐক্যমত্য গড়তে চায় সরকার, জানালেন প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের সাথে বৈঠক। জনগণের প্রত্যাশা পূরণে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ, বললেন সিইসি। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন। দলকে শক্তিশালী করতে ভালো মানুষের প্রয়োজন, সদস্য পদ নবায়ন কর্মসূচির উদ্বোধন করে বললেন তারেক রহমান। এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় জামাত, জানালেন দলের নায়েবে আমির। সংস্কার দ্রুত শেষ করার দাবি। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।